লোকটির পায়ে ধরে বললাম, প্লিজ আমার বাবাকে কিছু করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। কথাটা শেষ হওয়ার আগেই আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। পরপর 3টি গুলি চলল। পাশে তাকিয়ে দেখি বাবার দেহটা নিচে লুটিয়ে পড়েছে, রক্তে যেন পুরো শরীরটা ভেসে যাচ্ছে। আমার দুনিয়াটা যেন সেখানে থমকে গেছে। দৌড়ে বাবার কাছে গেলাম। বাবা, বাবা, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? দেখো দেখো, তোমার বাবুনি এসছে, কথা বলো, মুখ খোলো। এটা মানতে পারছি না যে আমার বাবা নেই। আর প্রচন্ড রাগ উঠে গেল যে লোকটার কারণে আমার বাবা আমার কাছে নেই। সেই লোকটার কাছে গিয়ে তার কলার ধরে কান্না জড়িত কণ্ঠে বললাম, কেন মারলেন আমার বাবাকে? কেন? কি ক্ষতি করেছিল আমার বাবা? যা ক্ষতি করে সেটা তো আমি করেছিলাম। মানে আমাকে মারতেন, আমার বাবাকে কেন মারলেন? আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না। কথা শেষ হওয়ার আগেই লোকটা আমার গালে সজোরে একটা থাপ্পড় মারলো, আর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। তারপর চোখ দুটি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এই লাশটাকে রাস্তার মাঝ বরাবর ফেলে দিয়ে আসো, যাতে সবাই দেখতে পারে আমার সাথে লাগার পরিণাম কি হতে পারে। জি স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনাদের সবার মনে হয়তো প্রশ্ন রয়েছে, এই হিংস্র লোকটা কে, যে একটি মেয়ের সামনে তার বাবাকে হত্যা করলো। চলুন জেনে নেওয়া যাক এই হিংস্র লোকটির পরিচয়। এই ছেলেটির নাম সিদ্ধার্থ অভ্র রয়, বড়লোক বাবার একমাত্র ছেলে। তার বাবা সাদিত অভ্র রয় সিদ্ধার্থ গ্রুপ অফ কোম্পানির একমাত্র ওনার। সিদ্ধার্থের বাবা খুব ভালো একজন মানুষ, কিন্তু সিদ্ধার্থ তার উল্টো। সিদ্ধার্থ তার বাবাকে 2 চোখে দেখতে পারে না। আর যে মেয়েটির সাথে সিদ্ধার্থ হিংস্র আচরণ করলো তার নাম হলো জান্নাতুল রহমান ঝিনুক। তার বাবা শফিকুর রহমান। ঝিনুকের বাবা ছাড়া দুনিয়াতে ঝিনুকের আর কেউ নেই, কারণ ঝিনুকের মা ঝিনুককে জন্ম দেওয়ার সময় মারা যায়। ঝিনুক তার বাবাকে খুব ভালোবাসতো। এখন গল্পে যাওয়া যাক, বাকি অংশটা গল্পে জেনে যাবেন। মেয়েটির কাছে গেলাম, গিয়ে দেখি মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটিকে কোলে তুলে নিলাম, তারপর মেয়েটিকে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। মেয়েটির উপর খুব রাগ হচ্ছে। খুব বিরক্ত নিয়ে মেয়েটির দিকে তাকালাম। হঠাৎ মনে হচ্ছে মেয়েটির চেহারা অদ্ভুত রকমের মায়া কাজ করছে। আচ্ছা, কান্না করলে কি মেয়েদের এত সুন্দর লাগে? আমি তো আরো অনেক মেয়েকে দেখেছি, কিন্তু ওর মধ্যে অন্যরকম মায়া কাজ করছে। কিন্তু কেন? মেয়েটি দেখতে খুব সুন্দর, তাও কিন্তু নয়। মেয়েটির গায়ের রং দুধে আলতা না হলেও কাঁচা হলুদ গায়ের রং মনে হচ্ছে। তার শরীর থেকে কাঁচা হলুদ রংটা বের হয়ে আসছে। চোখ দুটি বড় বড়, কান্নার কারণে কিছুটা ফুলে গেছে, কিন্তু চোখ দুটি যা লাগছে তা বলে বোঝাতে পারবো না। গালগুলো খুব সুন্দর আপেলের মতো, আর ঠোঁটের কথাটা বাদই দিলাম, ওইটা তো পুরো স্ট্রবেরির মতো। মেয়েটি এত রোগাও নয়, এত স্বাস্থ্যবানও নয়। এক কথায় বলতে গেলে সব দিক দিয়ে পারফেক্ট। এ কি, আমি এসব কি ভাবছি? এই মেয়েটি তো আমার শত্রু। চিন্তা করো না বেবি, আমি তোমাকে এত সহজে মারবো না। তুমি নিজেই মরতে চাইবে, কিন্তু আমি তোমাকে মরতে দিব না। তোমাকে আমি তিল তিল করে শেষ করে দেব। সিদ্ধার্থ ঝিনুককে বাসায় এনে বেডে শুইয়ে দিল। তারপর একটা সার্ভেন্টকে ডেকে জান্নাতের ড্রেস চেঞ্জ করে দিতে বলল, কারণ ড্রেসটিতে অনেক রক্ত লেগে আছে। সার্ভেন্ট এসে জান্নাতের ড্রেস চেঞ্জ করে একটি কালো শাড়ি পরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ঝিনুকের জ্ঞান ফিরে আসে। তারপর আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে দেখি আমি একটি অচেনা রুমে। আস্তে আস্তে আজকে ঘটে যাওয়ার সব কথা মনে পড়ে গেল। আমি বাবা বলে চিৎকার করে উঠলাম, বাবা, বাবা তুমি কোথায়? হঠাৎ দেখলাম দরজা খুলে কে যেন প্রবেশ করছে। সে আর কেউ না, আমার বাবার খুনি সিদ্ধার্থ অভ্র রয়। আমার বাবা কোথায়? আমার বাবা কোথায়? আমি আমার বাবার কাছে যাব বলে যখন দরজার কাছে পা বাড়াতে নিলাম, তখন আচমকা আমার হাত ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে আমাকে বিছানার সাথে চেপে ধরলো। বেবি, তোমাকে এত তাড়াতাড়ি তো তোমার বাবার কাছে পাঠাবো না। তোমাকে আমি তিল তিল করে শেষ করব বেবি। তোমাকে তাড়াতাড়ি তোমার বাবার কাছে পাঠালে আমার প্রতিশোধ নেওয়া হবে কি করে? তোমাকে আমি এরকম অবস্থা করব যে তুমি না পারবে বাঁচতে, না পারবে মরতে।
কথাটা শেষ করে সিদ্ধার্থ জান্নাতের শরীরের আঁচলটা সরিয়ে ফেলল। আমার শাড়ির আঁচলটা সরিয়ে আমার গলায় মুখ গুজে কিস করতে লাগলো। কিসগুলো আস্তে আস্তে কামড়ে পরিণত হতে লাগলো। সিদ্ধার্থ আমার পেটে হাত দিয়ে জোরে জোরে স্লাইড করছে। খুব কষ্ট হচ্ছে। সিদ্ধার্থ জান্নাতের পেটে কিস করছে। কিস বললে ভুল হবে, কামড় দিচ্ছে। আর জান্নাত সহ্য না করতে পেরে চিৎকার করে উঠছে, কিন্তু সিদ্ধার্থ তাকে ছাড়ছে না। আমি সিদ্ধার্থকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ হয়ে পড়ছি। এই জানোয়ারটার সাথে আমি কখনোই পেরে উঠবো না। চোখ থেকে অঝরে পানি পড়ছে। এত সহজে তোমাকে আমি ছাড়বো না বেবি। প্লিজ আমাকে ছাড়েন। আপনি আমার সতীত্ব নষ্ট করবেন না। আমি আপনার পায়ে ধরি। প্লিজ আমাকে বাঁচান। কেউ আমাকে বাঁচান এই জানোয়ারটার হাত থেকে। বাঁচান। এখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। এখানে সবাই আমার টাকার কেনা গোলাম। আমি ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। প্লিজ প্লিজ আমাকে নষ্ট করবেন না সিদ্ধার্থ, প্লিজ। আমি যখন ওর ব্লাউজটা খুলতে যাব তখন মনে হলো ওর কোনো হেলদোল নেই। তাকিয়ে দেখি জান্নাত জ্ঞান হারিয়েছে। এখন থেকে তোমার প্রতিটা দিন ভয় কাটবে। এরকম ভাবে তিল তিল করে তোমাকে আমি শেষ করব। এটা তো শুধু ট্রেলার ছিল, পিকচারটা এখনো বাকি আছে মিস জান্নাত। সিদ্ধার্থ জান্নাতের গায়ে চাদরটা টেনে দিল। জান্নাতের দিকে তাকিয়ে একটি বাঁকা হাসি দিল। তারপর সিদ্ধার্থ রুম থেকে বের হয়ে গেল। আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। শরীরে অজস্র ব্যথা অনুভব করছি। বিছানা থেকে উঠে আস্তে আস্তে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটা দেখতে লাগলাম। শরীরে অনেকটা জুড়ে কামড়ের দাগ, যা অনেকটা নীলচে হয়ে গেছে। কামড়ের দাগগুলো দেখে মনে হচ্ছে কোনো নর পশু আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। নিজের শরীরের উপর নিজের ঘৃণা হচ্ছে। শাওয়ারটা ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে বসে পড়লাম। বাবা, তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে? আমাকে তোমার সাথে নিয়ে যেতে। এখানে নরকে কেন ছেড়ে গেলে? এই পশুটা আমাকে তিল তিল করে শেষ করে দেবে বাবা। না বাঁচতে দেবে না মরতে দেবে। বাবা, আমাকে তুমি মাফ করে দিও। তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। ওই দিন যদি তোমার কথা শুনতাম তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। বাবা, আমাকে মাফ করে দিও। তোমার মৃত্যুর জন্য শুধুমাত্র আমি দায়ী। আমি আমার ভুলের শাস্তি পাচ্ছি। আমি যে ভুলটা করেছি তার শাস্তি আর পেতে হবে। আপনারা হয়তো ভাবছেন জান্নাত এমন কি ভুল করেছে যার জন্য সে তার বাবাকে হারাতে হয়েছে, আর যার কারণে তার জীবনটা এখন নরকে পরিণত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ওই দিনটার কথা। আমার নাম জান্নাত থুকু, জান্নাত রহমান ঝিনুক। আমার সব বেস্টুনিরা আমাকে ঝিনুক বলে ডাকে। আমি আমার বাবার একমাত্র মামনি, মানে আদরের মেয়ে। আপনারা হয়তো ভেবেছেন শুধু বাবার কথা কেন বলছি, কারণ আমার বাবাই হলো আমার মা। আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। তখন থেকে আমি আমার বাবার প্রিন্সেস। আমি মায়ের ভালোবাসা বাবার থেকে পেয়েছি। আর আমি সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠেছি। বলতে গেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আর আমার একটি গ্যাং আছে, সেই গ্যাংয়ের নাম হলো জানু গ্যাং। খুব হাস্যকর লাগছে তাই না? এই নামটার পেছনে কারণ আছে। আমার গুন্ডি বান্ধবীরা আমার জান্নাত নামটাকে জানু দিয়ে গ্যাংয়ের নাম দিয়ে দিয়েছে। ও আমার গুন্ডি ফ্রেন্ডদের সাথে তো আপনাদের পরিচয় হলো না। চলুন ওদের পরিচয় করিয়ে দিই। নেহা, সুমাইয়া, নীল, সানি, তিথি আর আকাশ, এই 6 জন আমার গুন্ডি ফ্রেন্ডরা। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ পাশে থাকা ফোনটা চিৎকার করে উঠল। এক রাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলাম। কিরে হনুমানের বাচ্চা, লাল বাদর, শাকচুন্নি, কচ্ছপের বাচ্চা, এত সকালে কি ভালো লাগে না? হ্যাঁ, লাল পিঁপড়ায় কামড়াইছে যে এত সকালে ফোন দিয়ে ডিস্টার্ব করস? আরে শাকচুন্নি, আমি সুমাইয়া। কলেজে যাবে না? জানিস কয়টা বাজে? কেন গো আফা, আপনার ঘরে কি ঘড়ি নাই? এত সকালে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন কয়টা বাজে? অলরেডি 9টা বেজে গেছে, 10টায় কলেজ। তুই এখনো ঘুমিয়ে আছিস? ঠিকই বলছিস, এই পেতনির ঘুম একটু বেশি। আমাকে পেতনি কে বললো রে? আরে ঝিনুক, আমরা সবাই গ্রুপ কলে আছি, তার জন্য তুই সবার কথা শুনতে পাবি। তুই তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি রেডি হ। আজকে ছুটির পর একটা জায়গায় ঘুরতে যাব। আমরা তোর জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করব, তুই তাড়াতাড়ি আস। আমরা ওখানে সবাই একত্রিত হব।
কি 9টা বেজে গেছে? আব্বু আমাকে এখনো ডাক দিল না। আচ্ছা আচ্ছা, তোরা 2 মিনিট ওয়েট কর, আমি আধা ঘন্টার ভিতরে আসছি। আরে এই পাগলিটাকে নিয়ে আর পারা যায় না। আচ্ছা তোরা শোন, তোরা বাস স্ট্যান্ডে আস, আমি ওইখানে আসছি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে বাবার কাছে গেলাম। গিয়ে দেখি বাবার রুমে নেই। বাবার টেবিলের পাশে একটি চিরকুট পেলাম। চিরকুটটিতে লেখা আছে, আমার মামনিটা ঘুম থেকে উঠে পড়েছে। সরি মামনি, আমার একটু জরুরি কাজ এসে পড়েছে, তাই তোমাকে ডাক দেইনি। মামনিটার জন্য টেবিলে নাস্তা রাখা আছে, যাওয়ার আগে ব্রেকফাস্ট করে নিও। আমি চিরকুটটা পড়ে মুচকি হাসলাম। তারপর ব্রেকফাস্ট করতে টেবিলে গেলাম। টেবিলের উপর একটা চিরকুট দেখলাম। টেবিলে থাকা প্লেটে থাকা ঢাকনাটা ওঠালাম, তাকিয়ে দেখি পাস্তা রান্না করা। চিরকুটটি খুললাম। চিরকুটে লেখা আছে, মামনি তোমার জন্য নিজের হাতে তোমার ফেভারিট পাস্তা রান্না করেছি, পুরোটা শেষ করে কলেজে যাও। কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় এসো, পরে সন্ধ্যায় দেখা হবে, ওকে মামনি? মুচকি হেসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ব্যাগ নিয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। তাড়াতাড়ি করে গিয়ে দেখি আমার গুন্ডি ফ্রেন্ডরা বাস স্ট্যান্ডে সাইডে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করছে। ওদের চেহারা দেখে বুঝলাম আজকে আমার খবর আছে, তাই ওদের সামনে কান্না ফেস করে নিয়ে গেলাম। সরি দোস্ত, একটু লেট হয়ে গেছে। একটু না, অনেক লেট হয়ে গেছে। জানিস কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? আজকে তোর জন্য লেট হবে আমাদের সবার। আচ্ছা এখন চল, পরে ওকে ধরছে, এখন তাড়াতাড়ি না গেলে লেট হয়ে যাবে। আচ্ছা চল। কলেজে গেলাম। কলেজে গিয়ে যার যার মতো ইম্পর্টেন্ট ক্লাসগুলি শেষ করলাম। সবাই ক্লাস শেষ করে ক্যান্টিনে এসে বসলাম। সবাই আলোচনা করছে এখন কোথায় যাবে। অনেকটা সময় নিয়ে বেরিয়েছি আমরা। অনেকদিন ধরে ভাবছি কোথাও ঘুরতে যাব। কি রে চিনু, তুই ওদেরকে বোঝা না যে আমরা পার্কে যাব। অনেকদিন হয়েছে পার্কে যাই না, চল না পার্কে থেকে ঘুরে আসি। কিরে সাতচুন্নি, তোর কি পার্ক ছাড়া কিছু মাথায় আসে না? সবসময় পার্কে যেতে ভালো লাগে না, এবার চল সিনেমা হলে যাই। না রে, সিনেমা হলে যাব না, সিনেমা ভালো লাগে না। চল আমরা নদীর পাড়ে যাই। সবাই যেন ঘুরতে যাওয়া নিয়ে মারপিট শুরু করে দিল। কেউ বলছে পার্কে ঘুরতে যাবে, কেউ বলছে নদীর পাড়ে, কেউ বলছে সিনেমা হলে। তারপর বেশ কিছুক্ষণ মারপিটের পরে এরপর তারা ডিসিশন নিল যে তারা ইটখোলা যাবে। ইটখোলা যাওয়ার কথায় সবাই সম্মতি দিল। তারপর তারা ঝিনুকের কাছে জিজ্ঞাসা করলো, কিরে ঝিনুক, কোথায় হারিয়ে গেছোস? আমরা ইটখোলা যাব, চল ইটখোলা যাই, ওখানে খুব সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগবে, চল ইটখোলা যাই আমরা। সবার খুশি দেখে আমি ওদেরকে মানা করতে পারলাম না। সবার সাথে যাওয়ার সম্মতি জানালাম, কিন্তু আমার মনে হচ্ছে আমার সাথে কিছু একটা হতে চলেছে। সবাই ইটখোলার উদ্দেশ্যে রওনা দিল। ইটখোলায় পৌঁছাতে প্রায় আধা ঘন্টা লেগে গেল। ইটখোলায় নেমে তারা খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পায়, যে ইটখোলা দিয়ে ছোট ছোট ঘর করা, দেখতে খুব সুন্দর। তারা লাফালাফি করতে লাগলো। আকাশ, নেহা, সানি ওরা পিক তুলতে লাগলো। জান্নাতের খুব ভালো লাগছে। ইটখোলাটা অনেকটা বড় ছিল। ইটখোলাটা ছিল একটি গোল চক্রের মতো, যার অনেকগুলো রাস্তা আছে। জান্নাত আপন মনে এই সুন্দর দৃশ্যটি দেখতে দেখতে কখন যে ওর বন্ধু বান্ধব থেকে আলাদা হয়ে গেল সে সেটা নিজেও বুঝতে পারেনি। তারপর এক জায়গায় এসে জান্নাত থমকে গেল। অনেক সুন্দর জায়গা। হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে সামনে দেখি 2 থেকে 3টা কালো রঙের গাড়ির সামনে একটি কালো স্যুট পরা লোক দাঁড়িয়ে আছে। তার হাতে একটি রিভলভার। কিছুক্ষণের মধ্যে পাশ থেকে অনেকগুলি লোক একটা লোককে ধরে লোকটার সামনে আনে। চেহারা বোঝা যাচ্ছে না, কারণ লোকটির চেহারা কালো। একটি কাপড় দিয়ে ঢাকা আছে। লোকটিকে নিচে বসিয়ে লোকটির মুখের কাপড়টা সরিয়ে দিল। লোকটিকে দেখে আমি থমকে গেলাম। লোকটি আর কেউ নয়, আমার আপন চাচা শফিকুর রহমান। তারপর দেখলাম কালো স্যুট পরা লোকটি রিভলভারটা আমার চাচার মাথা বরাবর টেনে ধরল। আমি যেন সেখানে স্থির হয়ে গেছি। শরীরটা যেন নড়ছে না। আমি শত চেষ্টা করেও শরীরটাকে নাড়াতে পারছি না দৌড় দিয়ে লোকটার কাছ থেকে আমার চাচাকে বাঁচাতে। আমি গুলি চলল,
একটি গুলি চলল আমার চোখের সামনে, আমার চাচার মাথা বরাবর। সুমন, এই লাশটাকে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে আসো। জি স্যার, আমরা ফেলে দিয়ে আসছি। আমি চিৎকার করে উঠলাম, ছোট আপু! হে ইউ, তুমি কে? ও, এই শালা তোমার চাচা? শোন, আমি মারছি তোর চাচাকে। আমার চেহারাটা ভালো করে দেখে নে। আমার কথা যদি কাউকে বলিস তাহলে তোকেও তোর চাচার কাছে পাঠিয়ে দিব, মনে থাকে যেন। সুমন, লাশটাকে নিয়ে যাও। না, আমার ছোট আপুকে কোথাও নিয়ে যাবেন না। আমার ছোট আপুকে কোথাও নিয়ে যাবেন। আমি তোকে ছাড়বো না। কেন মেরেছিস আমার ছোট আপুকে? চিৎকার করতে লাগলাম। তখনই আশেপাশে থেকে মানুষের কথা ভেসে আসছে। মানুষের কথা শুনে লোকটি তার বডিগার্ড গুলোকে নিয়ে চলে গেল। আমি ছোট আব্বুকে ধরে কান্না করছি। তখনই আমার বন্ধু বান্ধবরা আমার কাছে এসে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। কি হয়েছে রে ঝিনুক? এই লোকটি কে? লোকটির সারা শরীরের রক্ত কেন? কে মেরেছে লোকটিকে? আরে, এটা তো ঝিনুকের ছোট্ট আব্বু, মানে ছোট চাচা। ঝিনুক তোর চাচাকে মেরেছে, কিছু বল। সবাই মিলে লাশটিকে নিয়ে হসপিটালে গেল। তারপর জান্নাতের বাবাকে ফোন দিয়ে সব কিছু জানালো জান্নাত। জান্নাতের বাবা তাড়াতাড়ি হসপিটালে আসলো। এসে যেন কান্নায় ভেঙে পড়ল। এখন তার চাচার অপারেশন চলছে। অনেকক্ষণ ধরে জান্নাত আর তার বাবা বাইরে পায়চারি করছে। জান্নাতের চাচার বিয়ে করেনি, তিনি একাই রয়ে গেছে। কারণ জান্নাতকে সে নিজের মেয়ের মতো দেখত, তাই জান্নাতের কারণে কখনো বিয়ে করেনি, যাতে জান্নাতের ভালোবাসা কমতি না আসে। পায়চারি করছে। তখনই ডাক্তার বের হলো। ডাক্তার বের হয়ে বলল, আমরা যথেষ্ট চেষ্টা করেছি পেশেন্টকে বাঁচানোর জন্য, কিন্তু সরি, আমরা পেশেন্টকে বাঁচাতে পারিনি। জান্নাতের বাবা যেন কান্নায় ভেঙে পড়ে। তারা সবাই মিলে জান্নাতের চাচাকে কবর দেয়। তারপর জান্নাত বলে ওঠে, বাবা, আমি আমার ছোট আব্বুর খুনিকে ছাড়বো না। আমি দেখেছি কে খুন করেছে। আমার ছোট আব্বুর খুনি শেষ দেখে ছাড়বো আমি। চলো পুলিশ স্টেশনে যাব। আমি আমার আব্বুর খুনিকে শাস্তি দিয়ে ছাড়বো। জান্নাতের বাবা সম্মতি দিল। তারপর তারা দুজন মিলে পুলিশ স্টেশনে গিয়ে সিদ্ধার্থের নামে মামলা করলো। তারপর জান্নাত তার বাবা পুলিশ সিদ্ধার্থের বাড়িতে যায়। আপনার ছেলে কোথায়? আপনার ছেলে আমার ছোট ভাইকে খুন করেছে। আপনার ছেলেকে ডাকুন। আপনার ছেলেকে আমি ছাড়বো না, ওকে আমি আজকে পুলিশে ধরিয়ে ছাড়বো। হয়, কি হয়েছে বলুন? আমার ছেলে কি করেছে? আমার ছেলে যদি কখনো কোনো ভুল করে থাকে আমি তাকে শাস্তি দিব। তারপর সিদ্ধার্থের বাবাকে জান্নাতের বাবা সব কিছু খুলে বলে, কিভাবে জান্নাতের ছোট আব্বুকে খুন করে। তা শুনে সাদিত রহমান রেগে গেল। তারপর তাদের সবাইকে দাঁড়াতে বলে সাদিত অভ্র রয় উপরে চলে গেল। উপরে গিয়ে দেখে সিদ্ধার্থ ঘুমিয়ে আছে। তার পাশে মদের বোতল পড়ে আছে। সাদিত একটি গ্লাসে পানি নিয়ে ছুঁড়ে মারে সিদ্ধার্থের মুখে। সিদ্ধার্থ ধরপড়িয়ে উঠে পড়ে। তারপর কি, সাদিত সিদ্ধার্থকে টানতে টানতে নিচে নিয়ে আসে। তারপরে জোরে ধাক্কা মারে। সিদ্ধার্থ তাল সামলাতে না পেরে জুবাইরের পায়ের নিচে পড়ে যায়। তারপরে সিদ্ধার্থ ওপরে তাকিয়ে দেখে ওই মেয়েটা। সিদ্ধার্থের বুঝতে বাকি রইল না এই মেয়েটা এখানে কেন এসেছে। সাদিত সিদ্ধার্থকে উঠিয়ে সবার সামনে থাপ্পড় মারল। তারপর সাদিত বলল, তবে তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দেওয়ার থেকে ভালো ছিল মেরে ফেলা। তুই আমার ছেলে হয়েও এই ধরনের নোংরা কাজ কি করে করতে পারিস? ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। বাবা, তুমি ভুল ভাবছো। তুমি তাদের কথা বিশ্বাস করো। আমি এমন কাজ করতে পারি না। এই মেয়ে মিথ্যা কথা বলছে, আর আমি ওকে চিনি না। আমি কেন কাউকে খুন করতে যাব? কেন তোমার নামে মিথ্যা কথা বলবে? তুমি তার চাচাকে মেরেছো। কেউ কাউকে ইচ্ছে করে ফাঁসায় না সিদ্ধার্থ। তোমাকে এখন তোমার শাস্তি মেনে নিতে হবে। তুমি যা ভুল করেছো তার সংশোধন করো। তোকে আমি ছাড়বো না। তোর এত বড় সাহস, তুই আমার বাবার কাছে এসে বিচার দিয়েছিস। দেখিস তোর কি অবস্থা আমি করি। আগে ফাঁসি থেকে তো বেছে নে। তোর ফাঁসি হবে, তোকে আমি ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো। তুই আমার চাচার খুন, তুই আমার ছোট আব্বুকে মেরেছিস, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। তারপর পুলিশ সিদ্ধার্থকে থানায় নিয়ে গেল। সাদিত জান্নাতের বাবা আর জান্নাতকে সান্ত্বনা দেয় আর তাদের কাছে মাফ চায় তার ছেলের কুকর্মের জন্য। ঝিনুক, তুই সাক্ষী দিস না মা। তোর চাচা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। সিদ্ধার্থ খুব খারাপ একটা ছেলে। সিদ্ধার্থের বাবা সাদিত অভ্র রয় খুব ভালো একজন লোক, কিন্তু তার উল্টো সিদ্ধার্থ ডেঞ্জারাস এক ছেলে।
ও আমাদের কেউ ক্ষতি করে দেবে। তাই বলছি মা, সাক্ষী দেওয়ার প্রয়োজন নেই। ওই ছেলেটা আমার আব্বুকে মেরেছে, আমি তাকে এত সহজে ছেড়ে দিব না। সে যতই ডেঞ্জারাস হোক না কেন, আমি তাকে শাস্তি দিয়ে ছাড়বো। আমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো। আমি যাব সাক্ষী দিতে। আব্বু, তুমি কেন ভয় পাচ্ছ? আমি ওকে শাস্তি দিয়ে ছাড়বো। আব্বু, তুমি আমাকে আরো উৎসাহ করো, আমি যাতে এই নরপশুটাকে শাস্তি দিতে পারি। মা, তুই একবার ভেবে দেখ, বুঝে শুনে কাজ কর, না হলে তো অনেক বড় বিপদে পড়তে পারিস মা। তুই ছাড়া আর আমার কি আছে বল? না বাবা, আমার কিচ্ছু হবে না, তুমি আমার পাশে থাকো, তাতেই হবে। ওই নরপশুটাকে আমি শাস্তি দিয়ে ছাড়বো। জান্নাত মনে মনে সিদ্ধান্ত নেয় সে সিদ্ধার্থকে শাস্তি দেবে, কিন্তু অন্যদিকে সিদ্ধার্থের খুব রাগ হচ্ছে, কারণ সবার সামনে তার বাবা তাকে চর মেরেছে। সেটা সিদ্ধার্থ কিছুতেই মেনে নিতে পারছে না। সিদ্ধার্থ সিদ্ধান্ত নিল যে জান্নাত কাল তার নামে আদালতে সাক্ষী দিবে না, কারণ সিদ্ধার্থ লোক দিয়ে জান্নাতকে বিভিন্ন রকমের ভয় দেখিয়ে যাচ্ছে, যার কারণে সিদ্ধার্থ নিশ্চিন্ত হয়ে আছে জান্নাত আদালতে সাক্ষী দিবে না। কিন্তু সিদ্ধার্থ এটা জানতো না যে জান্নাত আদালতে তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তারপর সেদিন আসলো যেদিন জান্নাত সিদ্ধার্থের বিরুদ্ধে সাক্ষী দেয়। এটা দেখে সিদ্ধার্থ দৌড়ে গিয়ে জান্নাতের গলা টিপে ধরলো, আর আশেপাশে সবাই সিদ্ধার্থকে জান্নাতের কাছ থেকে ছাড়িয়ে নিল। আদালতের সব সাক্ষী প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত জানালো, সকল সাক্ষী প্রমাণের ভিত্তি করে মিস্টার সিদ্ধার্থকে ফাঁসির আদেশ দেওয়া হলো। 1 সপ্তাহ পর বিকাল 4টায় সিদ্ধার্থকে ফাঁসি কার্যকর করা হবে। দেখেছো বাবা, আমি বলেছিলাম না এই জানোয়ারটাকে আমি শাস্তি দিয়ে ছাড়বো। দেখেছো, আল্লাহ আমাদের কথা শুনেছে, আমরা ঠিক ওকে শাস্তি দিতে পেরেছি। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস, তুই পেরেছিস তোর ছোট আব্বুর মৃত্যুর সঠিক বিচার দিতে। জান্নাত ও জান্নাতের বাবা আদালতের এই সিদ্ধান্তে অনেক খুশি হন, কিন্তু আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে সিদ্ধার্থের বাবা কেন সিদ্ধার্থকে বাঁচানোর চেষ্টা করেনি। তাহলে এই কথাটা সিদ্ধার্থের বাবার মুখ থেকে জানা যায়। সিদ্ধার্থ, এত বড় ভুলটা কেন করলি বাবা? তুই আমার একটি মাত্র ছেলে। আমি চেষ্টা করলে তোকে ঠিকই বাঁচাতে পারি, কিন্তু আমি এটা করব না। আমি সত্যের জন্য লড়ি, তাই তুই তোর ভুলের শাস্তি পাচ্ছিস। বাবা, আমাকে মাফ করে দিস, আমি কিছু করতে পারবো না। আমাকে শাস্তি দেওয়ার পরিণাম তোমরা পাবে সবাই। জান্নাত, তুমি তোমার শাস্তি পাবে, কিন্তু আগেই এই বিচারকের বুড়ো শালাটাকে আর নিজের বাবাকে দেখে নিচ্ছি, তারপর তোমার পালা আসবে। সবাইকে দেখে নিব, এক এক করে সবাইকে দেখে নেব আমি। সিদ্ধার্থ এই কথাগুলো মনে মনে বলছে। তখন পুলিশ এসে সিদ্ধার্থকে নিয়ে যেতে লাগলো। সিদ্ধার্থ যেতে যেতে জান্নাতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, আর জান্নাত তাকে হাত দিয়ে ইশারায় যেতে বলে। পুলিশ সিদ্ধার্থকে নিয়ে চলে গেল। শোন মা, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, চল এখান থেকে আমরা চিটাগাং শিফট হয়ে যাই। তোর চাচা মারার পর এখানে আমার আর থাকতে ইচ্ছে করছে না, আমার চিটাগাংয়ে চলে যাই। আমি আমার চাকরিটা চিটাগাংয়ে বদলি করে নিয়েছি, আর তুই তোর কলেজটা ওখানে গিয়ে ভর্তি হয়ে নিস। এখানে থাকলে তো তোর ছোট আব্বুর কথা মনে পড়বে। কিন্তু আব্বু, আমরা তো এখানে থেকে অভ্যস্ত, আর আমার সব বন্ধু বান্ধবরা, ওদের সাথে তো আমার আর কোনো যোগাযোগ থাকবে না। আর আব্বু, আমি যাব না। সমস্যা নেই জান্নাত, আমরা মাঝে মাঝে তোর সাথে দেখা করতে যাব। মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসিস। আঙ্কেল যেটা বলছে সেটাই কর, আর তোদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। পাশে থেকে হঠাৎ কথা ভেসে আসলো, তাকিয়ে দেখি সুমাইয়ার কথাগুলো বলছিল, কেন রে, তোরা আমাকে ছাড়া বুঝি থাকতে পারবি? আমি তোদেরকে ছাড়া থাকতে পারবো না। দূর পাগলি, আমরা তো যাব তোর সাথে দেখা করতে, সমস্যা নাই। তোর যখন দরকার হবে আমাকে নক করবি, তখন যত রাতই হোক না কেন তোর কাছে আমরা দৌড়ে চলে আসবো। কিরে, ঠিক বলছি না গুন্ডি দল? ঠিকই বলছিস ঝিনুক, তুই চিন্তা করিস না। আরে দোস্ত, চিন্তা করিস না, আমার দরকার পড়লে আমাকে নক করবি, আমি চলে আসব। আচ্ছা, তোরা ঝগড়া কর, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি। জান্নাত সবাইকে তার নিজের রুমে নিয়ে গেল। রুমে গিয়ে তারা গল্প করতে লাগলো। জান্নাত বলল, আমি বলেছিলাম না ওই জানোয়ারের বাচ্চাকে আমি ঠিকই শাস্তি দিয়ে ছাড়বো। ঠিকই বলছিস ঝিনুক, ছেলেটা খুব বাজে ছিল, আর ওর নামে অনেকগুলো আউট কেস আছে। আমি শুনেছি এলাকার অনেক সাইটে শহরে ওর নামে অনেক মার্ডার আছে, অনেক কিছুই জড়িয়ে আছে। যাক,
দুনিয়া থেকে একটু বোঝা কমলো। সানির কথা শুনে সবাই ফিক করে হেসে পড়ল। যাই বলিস না কেন ঝিনুক, ছেলেটা কিন্তু হেভি হ্যান্ডসাম ছিল। আমি তো ছেলেটাকে দেখে পুরাই ক্রাশ খেয়েছি। যদি ছেলেটা ক্রিমিনাল না হইতো, আমি তো ওর গলায় ঝুলে পড়তাম। চুপ কর পেতনি, তুই তো যাকে দেখোস তাকে ক্রাশ বানাই ফেলস। ঠিক বলেছিস আকাশ। আচ্ছা আচ্ছা, তোর বেচারিকে পচাস, না হলে কিন্তু কেঁদে দিবি। চুপ কর তোরা সবাই, তোদের সাথে কথা বলবো না। তোরা সবাই খারাপ, যা সবাই। ওরে আমার পাখিটা রাগ করেছে, থাক থাক, আর রাগ করতে হবে না। তাই ক্রাশের মতো একটা বরেন দেব, খুশি এবার? ঝিনুক, আবার তুই আমার সাথে এমন করছিস? আচ্ছা আচ্ছা, এখন বাদ দে, না হলে তিথি কান্নাই করে দিবে। সবাই চুপ কর। জান্নাতেরা সব ফ্রেন্ড বন্ধু বান্ধব অনেক হাসি ঠাট্টা করলো। এক সপ্তাহ পর জান্নাত আর জান্নাতের বাবা চিটাগাঙে রওনা দিয়ে দিল। অন্যদিকে আদালতে ফাঁসিতে ঝুলছে একটি জীবন্ত লাশ। এক সপ্তাহ যাবৎ খুব কষ্টের দিনগুলি কাটিয়েছি। নিজের ছেলের কথা চিন্তা করে কালকে আমার ছেলেকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে সকালে নিউজ পেপারটা খুললাম, কারণ চুপচাপ বসে থাকলে সিদ্ধার্থের মুখটা মনে পড়ে, খুব কষ্ট দেয়, তাই নিউজ পেপারটা খুললাম। নিউজ পেপার কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর একটা নিউজে এসে চোখটা আটকে যায়। সেই নিউজে লেখা আছে আদালতের বিচারক সুসাইড করেছে। আদালতে যেখানে খুনিদের ফাঁসি দেওয়ার, ওইখানে বিচারক ফাঁসি দিয়েছেন। আমি খবরটা দেখে কিছুটা বিস্মিত হয়ে গেলাম। তারপর পেপারটা রেখে রুমে যেতে নিলে আমি সামনে তাকিয়ে চমকে গেলাম। সিদ্ধার্থ, তুই এখানে কি করে? তুই তো... কি এইটাই তো ভাবছো আমি এখানে কি করে? আমি তো মরে গিয়েছি। কালকে আমার ফাঁসিতে ঝোলার কথা ছিল। চিন্তা করো না, আমি কিন্তু ভূত নই, অরিজিনাল এক পিস। কি খুব কষ্ট হচ্ছে না আমাকে জীবন্ত দেখে? কষ্ট তো হবে, আমি মরে গেলে তুমি সকল প্রপার্টি তো তোমারই হবে। আমি কি তোমার কেউ হই না? তার জন্যই তো আমাকে মরতে ছেড়ে দিলে না। সরি বাবা, তোমার ইচ্ছাটা পূরণ হলো না। আমি তো বললাম না আমি তো বেঁচে আছি। সিদ্ধার্থ, এসব কি বলছিস? বাবা, তুই তো আমার নিজের ছেলে। তুই মরলে কি আমি খুশি থাকবো বল? তুই ভুল করেছিস, তার জন্য আমি তোকে বাঁচানোর চেষ্টা করিনি। তুই আমাকে ভুল বুঝছিস বাবা। তার মানে ওই বিচারককে তুই... বাবা তুমি তো ভালো বুদ্ধিমান। হ্যাঁ, আমি মেরেছি এই বিচারকের বাচ্চাকে। ওই শালা আমাকে শাস্তি দেবে, তার জন্যই তো ওকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছি। আমাকে কালকে 4টা ফাঁসি দেওয়ার কথা বলেছিল না, ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছি। যে আমাকে শাস্তি দিতে চাইবে তার বিপরীত শাস্তি আমি তাকে দেব। এসব কি করছিস? তুই দিন দিন একটা পশুতে পরিণত হচ্ছিস। তোকে আমি মানুষ করতে পারিনি। তুই বের হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। না বাবা, এত সহজে তো বের হওয়ার জন্য আসিনি। তুমিও তো আমাকে শাস্তি দিতে চেয়েছিলে, তোমার শাস্তি তুমি পাবে না। কি বলতে চাস তুই? আমাকে শাস্তি দিতে এসেছিস? তুই ভুলে যাস না আমি তোর বাবা। ও তাই বুঝি? তুমি মনে মনে রেখেছিলে আমি তোমার ছেলে। তুমি তোমার ছেলেকে না বাঁচিয়ে ফাঁসিতে ঝুলাতে রেখে এসেছিলে না? তার মানে তুমি আমার বাবার কোনো দায়িত্ব পালন করনি। তুমি আমাকে শাস্তি দিতে চেয়েছিলে, তাই আমি তোমাকে শাস্তি দিব। সিদ্ধার্থ, কি বলছিস? তোর জন্মের সময় তোর মা মারা গেছিল। তখন যদি তোকে গলা টিপে মেরে ফেলতাম, তাহলে আজকে আমাকে দিনটা দেখতে হতো না। অন্যদিকে 1 মাস হয়েছে জান্নাতরা চিটাগাঙে সেটেল হয়ে গেল। তাদের দিনকাল ভালোই যাচ্ছে। তার বাবার জবটাও খুব ভালো। জান্নাত নতুন কলেজে পড়াশোনা করছে। জান্নাতের কিছু নতুন ফ্রেন্ড হয়েছে, তারা জান্নাতকে খুব ভালোবাসে। তারই গ্যাংটার মতো জান্নাতের একটা বান্ধবীর বাসায় গিয়েছিল। তো বাসায় ফেরার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু একটা রিক্সাও পাচ্ছে না। ওদের বাসা থেকেও ওর বান্ধবীর বাসাটা অনেকটাই দূর আছে। হঠাৎ করে দেখলাম সামনে থেকে একটা গাড়ি আসছে। গাড়িটা এসে আমার সামনে থামলো। গাড়ির গ্লাসটা খুললো, দেখলাম একটা সুদর্শন পুরুষ, পুরাই ক্রাশ খাওয়ার মতো। ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো, চেহেল মিস, আপনি এই অ্যাড্রেসটা বলতে পারবেন? এটা একটি ভার্সিটি অ্যাড্রেস। আপনি একটু বললে আমার একটু সুবিধা হতো। হ্যাঁ, এটা তো এখন তো মনে হচ্ছে না কোনো রিক্সা পাবো। এই ব্যাটার গাড়ি করে চলে যাই, তারপর সরি বলে দিবনি। না, এটা তো একটু দূরেই, মানে অনেক আঁকাবাঁকা পথ। আপনি আর সামনে কোনো মানুষ পাবেন না। কথাটা ইনোসেন্ট ফ্রেজ করে বললাম। ও আচ্ছা, তাহলে কি করা যাবে? আমি তো অনেক বড় সমস্যায় পড়ে গেলাম। আচ্ছা, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন?
আপনি কি ফ্রি আছেন? তাহলে আমাকে আপনি একটু দেখিয়ে দিতে পারবেন? চান্দু, আমি তো সেই কথার জন্য অপেক্ষা করছিলাম। আসলে আমার তো একটু কাজ ছিল। আচ্ছা, আপনি এত করে বলছেন, চলেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি তো মনে মনে অনেক খুশি। চাপ একটা হাদারাম খুঁজা পাইলাম। গাড়ির দরজাটা খুলে দিয়ে বললাম, বসেন। মেয়েটা রাস্তা দেখাতে দেখাতে একসময় আমাকে একটা নির্জন জায়গায় এনে বলল, এখানে গাড়ি থামান, এই জায়গাটায়। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম জায়গাটা একদম নির্জন টাইপের। এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, তোমাকে আমি ভার্সিটিতে পছন্দ এগিয়ে দিয়ে আসতে বলেছিলাম, আর তুমি এটা আমাকে কোথায় নিয়ে আসলে? আর আপনার কাছে তো মাপ চাইছি, আর রাস্তাও দেখিয়ে দিয়েছি। যেমনটা বললাম ঠিক সেভাবেই চলে যান, কেমন? আমি তাহলে আসি। আমি কোনো কথা না বলে রাগী দৃষ্টির মেয়েটার দিকে তাকিয়ে আছি, আর মেয়েটা উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো। এ কেমন মেয়ে রে বাবা! আমি গাড়ি থেকে একটু দূরে সরে এসে আবার ছেলেটার কাছে এগিয়ে গেলাম। গিয়ে দু হাত দিয়ে কান ধরে বাচ্চাদের মতো ফেস করে বললাম, সরি বলে উল্টো দিকে হাঁটা শুরু করলাম। কিছু বলতে গিয়েও আর কিছু না বলে মেয়েটার এমন বাচ্চামি দেখে মুচকি মুচকি হাসলাম, আর গাড়ি রিটার্ন নিয়ে আসলাম। জান্নাত ওদের বাসায় চলে আসলো, আর এসে দেখলো ওর বাবা বসে বসে টিভি দেখছে। জান্নাত ওর বাবাকে পেছন থেকে চেপে চোখ ধরলো। আরে মা জান্নাত, তোকে কি আমি না চিনতে পারি বল? আর সারাদিন কেমন কাটলো তোর? খুব ভালো বাবা। আমি বাবাকে জড়িয়ে ধরলাম। আর জানো বাবা, আজকে না একটা হাদরাম পাইছি। আমি বাবাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথা বললাম। তুই কিন্তু এই কাজটা ঠিক করিসনি। তুই ওকে কত পেরেশানিতে ফেলাই দিয়েছিস না? হয়তোবা কোনো কাজ আছে ভার্সিটিতে। আরে না বাবা, আজকে তো ভার্সিটি বন্ধ ছিল, আর হয়তোবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য ভার্সিটিতে গেছে। এই মেয়েকে নিয়ে আর পারি না। সে কখন থেকে ফোন করেই যাচ্ছি, আর উনি কিনা ফোন রিসিভই করছেন না। শুধু ফোনটা একবার রিসিভ করুক, তারপর দেখাবো মজা। ফোনের দিকে না তাকিয়ে ফোন রিসিভ করে বললাম, আরে কে রে? হ্যাঁ, এত সকাল সকাল আমার ঘুমের 12টা বাজছে। তোরে আমি পরে দেখে নিব। আর একবার যদি কল করে আমার ঘুমের ব্যাঘাত করেছিস, তাহলে তোকে ফোনের ভেতরে গিয়ে মেরে আসবো। বাহ বাহ, ভালো তো, খুব ভালো। ওই আমি আদিবা বলছি। আর কি বললি তুই? আমাকে ফোনের ভেতরে এসে মারবি? তোর জন্য সে কখন থেকে অপেক্ষা করছি, আর তুই এখনো ঘুমিয়ে আছিস। আর তোকে বললাম না আজকে ভার্সিটিতে একজন নতুন স্যার আসবে? আরে বান্ধবী তুই, আমি জানতাম না তুই কল করেছিস। আর আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি 15 মিনিটের মধ্যে আসছি। জান্নাত আর এক মুহূর্ত দেরি না করে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে আসলো। তোর এত লেট আজকেই করতে হলো? তোকে না কালকে বললাম যে আজকে আমাদের ভার্সিটিতে প্রিন্সিপালের ছেলে, আমাদের নতুন স্যার আসবে, আর তুই কিনা আজকেই লেট করে আসলি। আজকে রুমে ঢুকলে কি যে হয় কে জানে। আর জানিস, আমাদের নতুন স্যার খুব হ্যান্ডসাম দেখতে, একদম প্রিন্স। উনি যতই সুন্দর আর হ্যান্ডসাম হোক, তাতে আমি কি করব? আর তাতে আমারই বা কি? জান্নাত ওদের নতুন স্যারকে দেখে, আরে এই ছেলেটাই তো আমাকে কাল লিফট দিছে, আর ইনি আমাদের নতুন স্যার। আজকে তো আমি একেবারে শেষ। জান্নাত, তুই তো अब गया है, मरने से तुझको कोई नहीं रोकता है। আরে এই তো কালকের মেয়েটা, আর মানে এই আমার ছাত্রী। আমি ওর দিকে তাকিয়ে একটা বোকা হাসি দিলাম। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ও ভয় একদম শেষ, আর একটু একটু ঘামতেছে। আমি ওটা দেখে মুচকি মুচকি হাসছি। সেটা মনে হয় ওর চোখ এড়ায়নি। এবার ও আরও ভয় পেয়ে গেছে। আমি সবার সাথে পরিচয় পর্বটা শেষ করে ফেললাম, আর এখন একটি মাত্র মেয়ে বাকি আছে, আর সে হলো কালকের মেয়েটা। আমি ওর কাছে এগিয়ে গেলাম আর বললাম, এই মেয়ে, তোমার পরিচয় দাও। কি হলো, কথা বলছো না কেন? আমি আবার বললাম, এই মেয়ে, তোমার কানে কি কথা যায় না? আমি তোমার থেকে তোমার পরিচয় জানতে চেয়েছি। আবার এক ধ্যানে তাকিয়ে আছে। আমি আর উপায় না পেয়ে এবার ওর সামনে চুটকি বাজালাম আর বললাম, কি ব্যাপার, কানে কি কথা যায় না তোমার? কি জি 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 বলেন। কিছু বললেন আপনি? উনি বললেন, আমি সেই কতক্ষণ থেকে তোমার পরিচয় জানতে চাচ্ছি, আর তুমি এক ধ্যানে তাকিয়ে আছো। ও আমি হলাম জান্নাতুল রহমান ঝিনুক। আস্তে আস্তে ওনাকে সব পরিচয় দিয়ে দিলাম। কেমন যেন এখন ওনার সাথে কথা বলতে আমার ভয় ভয় করতেছে। কেন করতেছে বুঝতেছি না। আর কখনো যেন আমার ক্লাসে অমনোযোগীও হতে না দেখি।
তাহলে খবর আছে। আর স্যারেরা কিছু জিজ্ঞেস করলে দাঁড়িয়ে উত্তর দিতে হয়, সেটা কি তোমার জানা নেই? আর এমনটা যেন না হতে দেখি, না হলে থাক, ওইসব বাদ বলে আমি ওর কাছ থেকে চলে এলাম। এসে আমি আমার পরিচয় সবার কাছে দিলাম। এরা সবাই খুব মিশুক, কথা বলে বুঝতে পারলাম। আমি মনে মনে ওনার গোষ্ঠী উদ্ধার করলাম। আর উনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমি বুঝতে পারছি কালকের ঘটনার জন্য। এমনি তো আমাকে যেভাবে ধরেছে আমাকে শেষ করে দেবে ভয়ে। আমি মনে মনে ওনার গোষ্ঠী উদ্ধার করলাম। আর উনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমি বুঝতে পারছি কালকের ঘটনার জন্য। এমনি তো আমাকে যেভাবে ধরেছে আমাকে শেষ করে দেবে ভয়ে। 1 ঘন্টা পর উনি ক্লাস থেকে বেরোলেন, আর আমি তো হাফ ছেড়ে বাঁচলাম। যাক, আল্লাহ বাঁচা গেল। এভাবে কিছুদিন চলে গেল, আর প্রতিদিন ক্লাসের জান্নাতের স্যার। আরে আরে দেখছেন, আপনাদের জান্নাতের স্যারের নাম বলতেই মনে নেই। জান্নাতের স্যারের নাম হলো কাব্য আহমেদ। যেভাবে পড়া ধরে ও বকে, আর জান্নাত ভয়ে গুটিসুটি হয়ে থাকে। উনি কখন কী যে বলেন তাই। আর জান্নাতের এমন অবস্থা দেখে কাব্য মিটিমিটি করে হাসে। আজ ক্লাস শেষে জান্নাত ওর এক বান্ধবীর সাথে হাসাহাসি করে কথা বলছে। এটা দেখে কাব্য আর কিছু না বলে রাগে ফুঁসতে থাকে। এমনিতেই ফর্সা, তার উপর আবার রাগ, যার ফলে কাব্যের মুখটা লাল টকটকে হয়ে যায়। জান্নাতের এখন ধারণাও নেই কাব্য কি করছে। আমি একটু উপরে যেতে ধরেছি, তখনই হঠাৎ স্যারের দিকে নজর গেল। আরে উনি এমন আরে ওনার মুখটা লাল হচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি কি আমার উপর রেগে আছেন? আজকে আমি শেষ এই ডেভিল স্যারের কাছে। ভয়ে ভয়ে যাচ্ছি, যেটা ভাবলাম সেটাই হলো। স্যার আমাকে ডাক দিল, জান্নাত এদিকে এসো। আমি উপায় না পেয়ে গুটিসুটি পায়ে ওনার কাছে গেলাম। কি হয়েছে? তা কি এসব? আর একবার যদি কোনো ছেলেদের সাথে এভাবে লুতুপুতু করতে দেখি, সেদিন খবর আছে। চুপ, একটা কথা নয়, সোজা বাসায় চলে যাও। আর কথাটা যেন মনে থাকে। জান্নাত আর একটা কথাও না বলে চুপচাপ মাথা নিচু করে চলে গেল। আরে আমি বুঝি না, আমি অন্য ছেলের সাথে কথা কেন বলতে পারবো না? কি হবে কথা বললে? উনি আমাকে অন্য কারোর সাথে কথা কেন বলতে দেন না? আমি অন্য কারোর সাথে কথা বললে কি হয় ওনার? ওনার জন্য তো দেখছি কারোর সাথেই ভালো করে কথা বলতে পারবো না। পচা আলু, মিষ্টি কদু, পচা বেগুন, জিরাফ, বেজি কোথাকার। ওনার জন্য আবার ভার্সিটিতে এসেও শান্তি নেই। 3 দিন কেটে গেল এইভাবে। আজকে ভার্সিটি ছুটি হওয়ার পর জান্নাত ওর এক বান্ধবীর সাথে বাসায় চলে গেল। রাতেও খাওয়া দাওয়া করে ফোনে ফেসবুক চালাচ্ছিল আর গেম খেলছিল। এমন সময় একটা কল আসলো। এই যাইস, আর একটু হলে লেভেলটা পার করছিলাম, তখনই কে যেন কল করে ভেজাল পাকিয়ে দিল। শালা, তোকে তো আজ শেষ করে ফেল। জান্নাত জানে না যে এটা কাব্যের নাম্বার। ও মনে করেছে আননোন কেউ কল করেছে, তাই কল রিসিভ করে বলল, ওই তুই কোন শালা রে? হ্যাঁ, আমার ফোনে কল করেছিস? কোন শালা হনুমান গেছো পাতুর? তোকে সামনে পেলে কেলিয়ে পাট পাট করে দিব। তোর জন্য আমার গেমের লেভেলটা অফ করতে পারলাম না। ওই কথা বলছিস না কেন? শালা, এতই ভয় কল করেছিস কেন? ফোনের ওই পাশ থেকে দেখা হলেই বুঝবে, জান্নাত বলল। যা, তোর মতো ছেলেকে আমার ভালো করেই চেনা আছে। আরে আওয়াজটা চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি, আর মনে করতে পারছি না। যাই ঘুমাই, কি হবে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে জান্নাত ফ্রেশ হয়ে এসে ওর বান্ধবীর জন্য অপেক্ষা করতে লাগলো। ওর বান্ধবী এলে ওরা দুজন ভার্সিটিতে চলে গেল। যাক বাবা, বাঁচা গেল, স্যার নেই। না রে জান্নাত, তোর কপালটা খারাপ। আমি দেখলাম স্যার আমার দিকে এগিয়ে আসছে। এইটা দেখে আমার কলিজাটা চুপসে গেল। পাশে তাকালাম, আদিবা বলল, দোস্ত তুই থাক, আমি গেলাম। স্যার এমনিতেই যে রাগ, আমাকে যদি আবার কিছু বলে। আমি তো এমনিতেই কাব্য স্যারকে অনেক ভয় পাই। যাস না, এই যা, চলে গেল। ইতিমধ্যে স্যার আমার কাছে চলে আসলো। পালাতে চেষ্টা করবে না, আর আমি যেটা বলেছি শোনো। কি হলো? অমন করছো কেন? আমি কি বাঘ না ভাল্লুক? ওহো সরি, আমি তো এগুলা না। আমি তো কি যেন বলেছিলে? মনে পড়েছে, পচা আলু, পচা বেগুন, গেছো বাদরের, আর কি যেন বলেছিলে? মনে পড়ছে, হনুমান। তখন তো খুব সুন্দর করে বলেছিলে, এখন আবার অমন করছো কেন? ওইসব কথা বলার সময় তো এমন করনি। আর কি যেন বলেছিলে?
শালা তোকে পেলে মেরে কি যেন করে দিবে, পাট পাট। ও মা, ওইটা স্যার ছিল? তার মানে আমি এতটা বোকা কি করে হতে পারলাম? ইনি তো এখন আমাকে মেরে পাট পাট করে দেব। স্যার গো, আমি জানতাম না আপনি ওইটা ছিলেন। আমি ইচ্ছে করে এসব বলিনি। ও স্যার, আপনার মুখটা এমন লাল হয়ে গেল কিভাবে? আমার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন। আর হবে না, আমি জানতাম না ওইটা আপনি ছিলেন। আপনার নাম্বারটা আমার ফোনে সেভ করা ছিল না। জান্নাতের এমন কথা শুনে মুচকি হেসে দিল আর বলল, আজকেই সেভ করে রাখবে, আর আরেকদিন যদি ওইসব বলে বোকা কথা বলো, শুনেছি সেদিন একদম থাক, আর কিছু বলবো না, চলে যাও ক্লাসে, আর ছেলেদের সাথে কথা বলবা না। জান্নাত চলে গেল ক্লাসে, আর আমিও অফিস রুমে চলে গেলাম। 7 দিন এভাবে কেটে যাওয়ার পর আজ আমি জান্নাতকে সারপ্রাইজ দিব। ওকে আজ প্রপোজ করে আমার মনের সব কথা বলে দিব, আর ওকে বিয়ে করার জন্য প্রস্তাব দিব। আমি ভার্সিটিতে গিয়ে বান্ধবীদের সাথে কথা বলে একটু গল্প করে ক্লাসে চলে গেলাম। একে একে 2টো ক্লাস পরে কাব্য স্যার ক্লাসে চলে আসলো, আর আমি লক্ষ্য করলাম স্যারকে আজ ভীষণ খুশি লাগছে, কিন্তু কেন লাগছে তা জানি না। আমার দিকে তাকাচ্ছে আর মিটিমিটি করে হাসছে। আমি কাব্য স্যারের এমন হাসার কোনো মানেই বুঝলাম না। যাক, অত মানে বুঝতে হবে না। এভাবে ভার্সিটির সব ক্লাস শেষে জান্নাত ওর বান্ধবীদের নিয়ে ক্যান্টিনে খাবার খেয়ে বাসায় চলে আসলো, আর এসে ওর বাবার সাথে গল্প করে নিজের রুমে চলে গেল। জান্নাতের মনে নেই যে আজ ওর জন্মদিন, তবে ওর বাবা ওর বান্ধবীদের বলে দিয়েছে আজ বিকেলে এসে ওর এক বান্ধবী ওকে শপিং মলে নিয়ে যাবে। এই ফাঁকে জান্নাতের বাবা আর ওর বান্ধবীরা জন্মদিনের অনুষ্ঠানে সকল কাজকর্ম করে রাখবে। আমার এক বান্ধবী আমাকে কল করে বলল, দোস্ত, আমি তোদের বাসায় আসছি, তুই রেডি হয়ে থাক, আমি আর তুই শপিং মলে যাব কেনাকাটা করার জন্য। ওকে দোস্ত, আয়। আমি এতক্ষণে রেডি হইনি কেমন? আমার বান্ধবী আসার আগেই আমি রেডি হয়ে গেলাম। যখনই বেরোতে নিব দেখলাম বাবা সামনে দাঁড়িয়ে আছে। ও আব্বু, আমি তোমার কাছে তো আসছিলাম। কেন রে মা, কোনো দরকার ছিল? আর তুই কোথাও যাচ্ছিস নাকি? দেখে তো মনে হচ্ছে কোথাও যাচ্ছিস। হ্যাঁ আব্বু, আমি একটু বের হচ্ছি। ওই আদিবা হঠাৎ ফোন করে বলল ও নাকি একটু শপিং এ যাবে, আর জান্নাত নেহা, আরে ওরা নাকি যার যার কাছে ব্যস্ত আছে। তাই ও আমাকে বলল ওর সাথে শপিং এ যেতে। তাই আমি আর ওকে মানা করতে পারিনি। আচ্ছা আব্বু, আমি কি যাব? হ্যাঁ যা, কোনো সমস্যা নেই, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। ওকে আমার কিউট পিউট আব্বু, আমি এখন গেলাম। আর হ্যাঁ শোনো, আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো। বাই আব্বু। এই বলে জান্নাত বাসা থেকে বের হয়ে গেল। জান্নাত আর আদিবা মিলে একটা শপিং মলে যায়, আর ওইখানে তারা দুজন অনেক শপিং করে। জান্নাত আর আদিবার শপিং শেষ হলে তারা শপিং মলের একটি রেস্টুরেন্টে গিয়ে বসে, আর তখনই জান্নাত এক গ্লাস পানি খেতে খেতে বলতে লাগলো, তাড়াতাড়ি কিছু অর্ডার কর, আমার পেটের ভেতর হাতি, মহিষ, ইঁদুর, অ্যানাকোন্ডা সব দৌড়চ্ছে। আমি তো বাসা থেকে নাস্তাও করে আসিনি। বোন, তাড়াতাড়ি কিছু অর্ডার দে, না হলে আজকে আমি শেষ। আচ্ছা বোন, থাম থাম, আমি এক্ষুনি অর্ডার দিতেছি। বোন, তুই যদি না খাইয়ে মরে যাস তাহলে তো পুলিশ এসে আমারে ধরবো। তার থেকে ভালো তুই এই নে মেনু কার্ড, তোর যেটা ইচ্ছা সেটা খা। বাহ বাদিবা, তোর মাথায় তো ভালোই বুদ্ধি আছে রে। আজ আমি যদি না খাইয়ে মরে যাই তাহলে আজকে ঠিকই আমি তোরে ফাঁসাইয়া দিয়ে মারতাম। বাহ বাহ, হোয়াট এ বন্ধুত্ব! তোর মতো বন্ধু থাকতে শত্রুর দরকার নেই। এখন বোন, তুই খাইয়ে আমার উদ্ধার কর। দেখছিস, তুই আমার সাথে পারবি না। আমি ওয়েটারকে ডাক দিই। হ্যালো, এক্সকিউজ মি ওয়েটার। সাথে সাথে একটি ওয়েটার জান্নাতের সামনে এসে দাঁড়ালো। ইয়েস ম্যাম, ক্যান আই হেল্প ইউ? আমাদের অর্ডারটা নিয়ে যান। অফকোর্স ম্যাম, হ্যাঁ বলুন আপনাদের অর্ডারটা। একটা হোয়াইট সস পাস্তা, একটা এক্সট্রা চিজ চিলি চিকেন পিৎজা, একটা সসেস ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নুডলস, আর একটা কোল্ড কফি। আমার অর্ডার শেষ। কি আদিবা, তুই কিছু খাবি না? আমার অর্ডার তো আমি দিয়ে দিয়েছি, তোর অর্ডারটা তুই দিয়ে দে। আদিবা হাঁক করে জান্নাতের দিকে তাকিয়ে আছে, আর সাথে ওয়েটারটাও হাঁক করে জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছে। জান্নাত চোখ দুটো ছোট ছোট করে একবার আদিবার দিকে আরেকবার ওয়েটারের দিকে তাকাচ্ছে। জান্নাত আমতা আমতা করে বলল, কি রে, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে আমি কাউকে মেরে ফেলেছি। আচ্ছা ভাই,
আমার বান্ধবী আমার দিকে তাকিয়ে আছে মানলাম, তো আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? জান্নাতের কথা শুনে ওয়েটারটা মাথা নিচু করে ফেলল, আর পাশ থেকে আদিবা অবাক ভঙ্গিতে বলে উঠল, তুই এতগুলো খাবার শুধু তোর জন্য অর্ডার করেছিস? আমি তো ভাবলাম আমরা দুজনে মিলে এতগুলো খাবার খাবো, এখন আবার তুই বলছিস এতগুলো খাবার তুই শুধু একা খাবি? তাতে তাতে তোর কি? হ্যাঁ, আমি এগুলো খাবার খেতে পারবো দেখেই তো অর্ডার করছি। তোর যদি ইচ্ছে থাকে তুই অর্ডার কর। আমি এতগুলো খাবার খামু নাকি মাথায় দিমু এটা আমার ইচ্ছা। যদি না খেতে পারি তাহলে পার্সেল করে বাসায় নিয়ে যাবো। আমি এতগুলো খাবার অর্ডার দিছি, এটা কি তোর কোনো সমস্যা আছে? ওই ভাই, আপনার কোনো সমস্যা আছে? দেখা দিবার বাচ্চা, আমার খাবারে নজর দিবি না বলে দিলাম। আচ্ছা বোন, তুই খা খা, তোর খাবারে কেউ নজর দিব না। আদিবা কথা বলে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল, বলতে গেলে হাফ ছেড়ে বাঁচল। যখনই পাশ থেকে ওয়েটার বলে উঠল, আচ্ছা ম্যাম, আপনার অর্ডার তো বললেন না। আপনাদের এখানে পানি পাওয়া যাবে? পানি? ইয়েস ম্যাম, পাওয়া যাবে। তাহলে যান, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন, আমার মাথায় ঢালবো। আদিবা চিৎকার করে কথাটি বলল। ওয়েটার তো ভয়ে দৌড়। আরে বোন, এত খেপিস না, আজকে তো ভালোই শপিং করলাম। আচ্ছা তুই আমাকে বলতো, আজকে হঠাৎ করে আমাকে এত শপিং করে দিলি? তুইও করলি, ব্যাপার কি? আবার রেস্টুরেন্টেও এনে তোর নিজের টাকা খরচ করে খাওয়াচ্ছিস, ব্যাপার কি বলবি আমাকে? আরে বুদ্ধু, এমন কিছু না। আব্বুর কাছে অনেকদিন ধরেই শপিং এর জন্য টাকা চাচ্ছিলাম, কিন্তু আব্বু তো দিচ্ছিল না। এই টাকার জন্য আব্বু আমাকে 1 মাস ঘুরাইছিল, তাই আব্বুর সাথে রাগ করে কথাই বলিনি। তারপর আব্বু কাল রাতেই টাকাটা দিল, আর রাগ করেছিলাম বিধায় আর একটু বেশি টাকা দিল। তাই আজকে ইচ্ছে করছে টাকাগুলো খরচ করি, এটাই হলো বিষয়। ও তাহলে এই কথা, তাহলে তো খুব ভালোই। জান্নাত আর আদিবা কথা বলছিল আর হাসি ঠাট্টা করছিল। এমন সময় হঠাৎ জান্নাতের ফোনটা বেজে উঠল। জান্নাত ভ্রু কুঁচকে ফোনটার দিকে তাকায়, আর ফোনের স্ক্রিনের নাম্বারটা দেখে জান্নাতের মুখটা নিমেষেই ফ্যাকাশে হয়ে গেল, কারণ কাব্য ফোন করেছে। আর জান্নাত কাব্যের ফোন দেখে আদিবার দিকে কাঁদো কাঁদো ফেস নিয়ে তাকিয়ে বলতে লাগলো, ওই আদিবা, এই শালার রাক্ষসটা ফোন দিছে। উফ, ওই কাব্য স্যার কল দিছে। এখন ওই ব্যাটার কি বলবো? ওই আদিবা, এই শালার রাক্ষসটা ফোন দিছে। উফ, ওই কাব্য স্যার কল দিছে। এখন ওই ব্যাটার কি বলবো? কাব্য স্যার ফোন দিছে, তাহলে ফোন ধর, হয়তো বা কোনো দরকারি কাজও হতে পারে। এই ব্যাটার কোনো খাইয়া দিয়ে কাজ নেই, এই ব্যাটার শুধুমাত্র শুধুমাত্র জ্বালানোর জন্যই ফোন দিছে। আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা তো ধরবি, দেখ স্যার কি বলতে চাচ্ছে। আদিবার কথায় জান্নাত কাঁদো কাঁদো ফেস নিয়ে ফোনটা রিসিভ করলো। আসলে স্যার, আপনি হঠাৎ করে কল দিলেন, কিছু দরকার ছিল? কেউ ফোন দিলে আগে জিজ্ঞেস করতে হয় কেমন আছেন, আর তুমি কি জিজ্ঞেস করলা কেন ফোন দিয়েছি? এই, তুমি কি আর ঠিক হবে না? সবাইকে সম্মান দিতে শেখো। আসলে না, মানে না স্যার, আমি ওইভাবে বলতে চাইনি, সরি স্যার। স্যার কেমন আছেন আপনি? তুমি ভালো না রাখলে কিভাবে ভালো থাকবো? কি স্যার বিড়বিড় করে কি বললেন, বুঝলাম না তো। না না, কিছু না। আচ্ছা জান্নাত, তুমি এখন কোথায় আছো? না মানে কেন স্যার? তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, সেটার উত্তর দাও। আসলে স্যার, আমরা তো একটু বাইরে আছি। তোমরা মানে? তোমার সাথে কে কে আছে, আর তুমি এখানে কোথায় আছো? আসলে স্যার, আমার সাথে আদিবাও আছে, আর আমরা একটু শপিং মলে এসেছি কিছু কেনাকাটা করতে। ও তাই নাকি? আচ্ছা, আদিবাকে একটু ফোনটা দাও। এই নে আদিবা, কাব্য স্যার তোর সাথে কথা বলবে। বুঝতে পারছি, এই শালার বেটা আমাকে সন্দেহ করছে, এই কারণে আদিবার কাছে ফোন দিতে বলছে। তারপর কাব্য আর আদিবা দুজন ফোনে কথা বলছে। বেশ কিছুক্ষণ পর ফোনের কথা বলার পর আদিবা ফোনটা রেখে দিল। আদিবার কথা বলার মাঝে ওয়েটার খাবারগুলো সার্ভ করে দিয়ে চলে গেল, আর জান্নাত তো রীতিমতো খাওয়া শুরু করে দিয়েছে। আদিবা ফোন রেখে বলতে শুরু করলো, এই জান্নাত শুন, কাব্য স্যার এখানে আসছে। আদিবার কথা শুনে জান্নাত কাশতে শুরু করলো আর ভয়ে ভয়ে বলল, কিন্তু কেন? এই রাক্ষসটা এখানে কেন আসবে? স্যার বলল তোর সাথে নাকি কি একটা জরুরি কথা আছে। তাহলে তো তাড়াতাড়ি খাবারগুলি শেষ করতে হবে, নইলে তো এই রাক্ষসটা আইসা আমার সব খাবার খাইয়ে ফেলবো। প্রায় অনেকক্ষণ হয়ে গেল আর আদিবা বসে বসে খাচ্ছে আর কথা বলছে। ঠিক তখনই পাশ থেকে আবার ফোনটা বেজে উঠল। জান্নাত ফোনটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি ফোনটা রিসিভ করলো। হ্যালো আপু, বলো।
ঝিনুক মা, তুই এখন কোথায় আছিস? আব্বু আমি তো আদিবার সাথে রেস্টুরেন্টে আছি। কেন? আমি তো তোমাকে বললাম সন্ধ্যার আগে বাসায় চলে আসবো। তাহলে ফোন করলে কেন? কোনো দরকার ছিল? আচ্ছা ঝিনুক মা, তুই এখন একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আস, একটু দরকার ছিল। কেন আব্বু? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? তুমি কি ঠিক আছো? বাসায় কি কিছু হয়েছে আব্বু? না মা, তেমন কিছু না, তুই একটু আস, একটু জরুরি কাজ ছিল। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। কিরে জান্নাত, কি হয়েছে? কই যাচ্ছিস? আর আঙ্কেল কি বললো? বাবা হঠাৎ ফোন দিয়ে বললো বাসায় নাকি কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি যেতে বললো। আচ্ছা চল আমার সাথে বাসায় গিয়ে দেখি বাবা কেন যেতে বললো। আচ্ছা জান্নাত শোন, তুই বাসায় যা, আমারও বাসায় কিছু জরুরি কাজ আছে। কেন তুই যাবি না আমার সাথে? না রে, আমি এখন যাব না, আমাকেও বাসায় যেতে হবে। আর স্যার তো ফোন দিয়ে বললো কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। তখন যদি এখানে এসে আমাদের না পায় তাহলে উনি রেগে যাবেন। তাই আমি এখানে আছি, তুই যা, স্যারের সাথে দেখা করে তারপর আমি বাসায় যাব। তুই তাড়াতাড়ি তোর বাসায় যা, আঙ্কেল তো ফোন দিয়ে বললো তাড়াতাড়ি করে বাসায় যেতে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। এই বলে জান্নাত রেস্টুরেন্টের থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে আদিবা হাফ ছেড়ে বাঁচল। আদিবা বলতে লাগলো, ভাগ্যিস ঝিনুক আমাকে সন্দেহ করেনি, না হলে তো আজকেই ধরা পড়ে যেতাম। এত প্ল্যান করলাম সবাই মিলে, সব প্ল্যান নষ্ট হয়ে যেত। আপনাদের কি মনে হচ্ছে আদিবা কিসের প্ল্যানের কথা বলছে? আসলে আজকে জান্নাতের জন্মদিন, তাই জান্নাতের সকল বন্ধুবান্ধব আজকের রাতে ওকে সারপ্রাইজ দিবে বলে অনেক কিছুই প্ল্যান করেছে। তাই আদিবা জান্নাতের জন্মদিন উপলক্ষে জান্নাতকে এতগুলো শপিং করে দিয়েছে। আজ রাত 12টা বাজে তারা সকল বন্ধুবান্ধব মিলে জান্নাতকে সারপ্রাইজ দেবে আর উইশ করবে। তারা সব বন্ধুবান্ধব রাতের জন্য প্ল্যানিং করেছে। এখন গল্পে ফেরা যাক। আদিবা বসে বসে ভাবছে কেন জান্নাতের আপু এখন জান্নাতকে যেতে বলল। আদিবার ভাবনার মাঝে কাব্য এখানে চলে আসলো। কাব্য এসে আদিবার মুখের সামনে তুড়ি বাজায়। আদিবার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। ও স্যার, আপনি আপনি কখন আসলেন? তুমি যখন ভাবনার জগতে ডুবেছিলে আমি তখন এসেছি। আচ্ছা এসব ছাড়ো, জান্নাত কোথায়? আসলে স্যার, ঝিনুকের বাবা হঠাৎ করে ফোন করেছিল আর ঝিনুককে তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। কি নাকি একটা আর্জেন্ট কাজ এসে পড়েছে, তাই ঝিনুক তাড়াহুড়ো করে চলে গেছে। আর আমি আপনার জন্য ওয়েট করছিলাম এই কথাটা জানানোর জন্য। আমি আসবো বলে জান্নাত চলে গেছে তাই না? না স্যার, আসলে জান্নাতের বাবা ফোন দিয়েছিল, কোনো ইমার্জেন্সি ছিল তাই চলে গেছে। আচ্ছা স্যার, আপনি তো বললেন আপনি জান্নাতকে কিছু বলতে চান, কি এমন বলতে চান আমি কি জানতে পারি? তারপর কাব্য আর আদিবা দুজন মিলে একসাথে কথা বলতে থাকে। আর অন্যদিকে জান্নাত বাড়িতে পৌঁছায়। জান্নাত দরজা খুলে ঘরের ভেতরে ঢোকে, কিন্তু অনেকটাই অন্ধকার, জান্নাত কিছু দেখতে পাচ্ছে না। জান্নাত কয়েক পা আগাতেই সামনে দেখতে পেল তার বাবা দাঁড়িয়ে আছে। পুরো ঘর অন্ধকার হলেও তার বাবার আশেপাশে কিছুটা আলো আছে, আর ওই আলোতে জান্নাতের বাবাকে দেখা যাচ্ছে। জান্নাত চিন্তিত গলায় বলে উঠল, কি হয়েছে বাবা? তুমি আমাকে এত তাড়াহুড়ো করে ডাকলে, কিছু কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আর পুরো ঘর এরকম অন্ধকার হয়ে আছে কেন? তুমি সব লাইট এভাবে অফ করে রেখেছো কেন? আচ্ছা দাঁড়াও, আমি লাইট ধরছি। এই বলে জান্নাত লাইট ধরতে গেল। লাইট জ্বালানোর সাথে সাথেই জান্নাত যা দেখতে পেল তা দেখে তো জান্নাত অনেক খুশি হয়ে গেল। সামনে অনেক বেলুন দিয়ে পুরো ঘরটা সাজানো হয়েছে, আর বড় একটি ব্যানারে লেখা হ্যাপি বার্থডে টু ইউ জান্নাত। জান্নাত অনেক খুশি হয়, তাই জান্নাত দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ। আজকে আমার বার্থডে ছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম, আর তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলে। তুমি দুনিয়ার সব থেকে ভালো আব্বু। আচ্ছা আব্বু, বেলুনের মাঝে এসব কি লেখা? পুরো ঘরটা লাল রঙের বেলুন দিয়ে সাজানো। আর হঠাৎ জান্নাত খেয়াল করলো বেলুনের মাঝখানে বড় বড় করে লেখা হ্যাপি লাস্ট বার্থডে জান্নাত। লাস্টে যেন জান্নাতের কাছে কিরকম লাগছে, তাই জান্নাত তার বাবাকে বলল, আচ্ছা বাবা, এই বেলুনের মাঝখানে এই লাস্ট কথাটা কেন লেখা? এটা কি আমার লাস্ট বার্থডে নাকি? মনে হচ্ছে যাকে দিয়ে বেলুনগুলি লিখিয়েছ সে লিখতে ভুল করেছে। কি হলো বাবা, তুমি কথা বলছো না কেন? তুমি এত ঘামছো কেন বাবা? তোমার কি খারাপ লাগছে? হ্যাপি লাস্ট বার্থডে মিস জান্নাত, হ্যাপি লাস্ট বার্থডে। পাশ থেকে কথাটা কেউ বলে উঠল। জান্নাত পেছনে তাকাতেই যাকে দেখলো তাকে দেখার মতো কল্পনাও করেনি জান্নাত।
জান্নাত মানুষটিকে দেখে পেছনে পেছাতে গিয়ে ভয়ে নিচে পড়ে যায়। আর জান্নাত ভয়ে অনবরত কাঁপাকাঁপি করছে। জান্নাত কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে বলল, সিদ্ধাত, হ্যাঁ, আপনারা ঠিক ভাবছেন। সিদ্ধাত অভ্র রায় জান্নাতের সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত তো সিদ্ধাতকে দেখে রীতিমতো ঘেমে একাকার হয়ে গেছে। হ্যাঁ বেবি, আমি। আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আপনারা হয়তো ভাবছেন সিদ্ধাত এখানে কিভাবে আসলো। তাহলে চলুন কিছুক্ষণ আগে যাওয়া যাক। ফ্ল্যাশব্যাক। সোফায় বসে কারোর সাথে ফোনে কথা বলছে জান্নাতের বাবা। আরে না না না, যা করা তাড়াতাড়ি করতে হবে। আজকে আমার মেয়ের জন্মদিন। আমি ওর জন্মদিনে কোনো কমতে রাখতে চাই না। হাতে বেশি সময় নেই। আপনার লোকেদেরকে পাঠান, পুরো ঘর সুন্দর করে সাজাতে হবে। আচ্ছা, আমি ফোন রাখলাম। আপনার লোকেদের তাড়াতাড়ি করে পাঠিয়ে দিন। এই বলে ফোনটা রেখে দিল জান্নাতের বাবা। পেছন থেকে হঠাৎ কে যেন স্যার বলে ডাক দিয়ে উঠল। জান্নাতের বাবা পেছনে তাকিয়ে দেখে কালো রঙের হুডি পরা 10 থেকে 12 জন লোক দাঁড়িয়ে আছে। জান্নাতের বাবা একটা হাসি দিয়ে লোকগুলো বলল, তোমাদের আসতে এত সময় লাগে? তোমাদের জন্য কতক্ষণ যাবত অপেক্ষা করছি। যাও এখন, তাড়াতাড়ি করো, গিয়ে পুরো ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়ে ফেলো। আর এ কি, তোমরা শুধু লাল রঙের বেলুন এনেছো কেন? আমি তো আরও অনেক কালার বলে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এত কিছু বলার সময় নেই। আপাতত যে বেলুন এনেছো তা দিয়ে পুরো রুমটাকে সুন্দর করে সাজিয়ে দাও। তখন এই লোকগুলোর পেছন থেকে একজন লোক বলে উঠল, চিন্তা করবেন না মিস্টার শফিকুর রহমান, আজকের এই জন্মদিন আপনার মেয়ের জীবনে সব থেকে বড় স্মরণীয় জন্মদিন হবে, যা আপনার মেয়ে চাইলেও ভুলতে পারবে না। শফিকুর রহমান মুচকে একটা হাসি দিয়ে কথাটিতে সম্মতি জানালো, কিন্তু পরক্ষণেই শফিকুর রহমান তাদের মাঝ বরাবর তাকালেন। আর তাকিয়ে যা দেখলেন তা দেখার জন্যে মোটেও তিনি প্রস্তুত ছিলেন না। হ্যাঁ, সামনে সিদ্ধাত দাঁড়িয়ে আছে। কে দেখে শফিকুর রহমানের প্রাণ যায় যায় অবস্থা। সিদ্ধাত একটা বাঁকা হাসি দিয়ে শফিকুর রহমানের পকেট থেকে ফোনটা বের করলো। এই নে, তোর মেয়ে জান্নাতকে ফোন কর আর ওকে এক্ষুনি এখানে আসতে বল। যদি কোনো চালাকি করেছিস তাহলে তোর মেয়েকে আর তোকে এখানে মেরে পুঁতে দিয়ে যাব। তোর মেয়েকে ফোন দিয়ে বল এক্ষুনি বাসায় আসতে। তারপর শফিকুর রহমান জান্নাতকে ফোন করে। তারপরে কি হয়েছে তা তো আপনারা শুনতে পেলেন। এখন গল্পে ফেরা যাক। কিন্তু এটা কি করে সম্ভব? আপনি তো মরে গিয়েছিলেন, তাহলে আপনি এখানে কি করে আসলেন? আমি বাঁকা একটা হাসি দিয়ে জান্নাতের দিকে ঝুঁকে বসলাম। ও হ্যাঁ, আমার তো মনে পড়েছে। আমার না ফাঁসি হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমার তো ফাঁসি হয়েছে। আর আমার ফাঁসির উপলক্ষে তো তুমি খুব মজা করেছিলে। আমি জান্নাতের গালে হাত দিতে গেলে জান্নাত ছিটকে দূরে সরে যায়। হোপ, সরি, ভয় পেও না, আমি এখনো বেঁচে আছি। আমি কোনো ভূত প্রেত না। তখনই পাশ থেকে দেখলাম জান্নাতের বাবা চিৎকার দিয়ে উঠল, এই সিদ্ধাত, মেয়ের থেকে দূরে থাক, না হলে দেখিস আমি কি করি। তোর যা করার আমার সাথে কর, আমার মেয়েকে ছেড়ে দে। জান্নাত ভয়ে দৌড়ে গিয়ে তার বাবার পেছনে লুকিয়ে পড়ল। আর কাঁপা কাঁপা গলায় তার বাবাকে জিজ্ঞেস করলো, আব্বু, আব্বু এই লোকটা এখানে কেন এসছে? তখনই পাশ থেকে সিদ্ধাত এসে জান্নাতের হাত ধরে টেনে দূরে সরিয়ে নেয়। সিদ্ধাত জান্নাতের হাত শক্ত করে চেপে ধরে। প্রচন্ড রাগী গলায় বলতে লাগলো, তুই জানিস না আমি এখানে কেন এসেছি? প্রতিশোধ নিতে এসেছি আমি এখানে। তুই আমার লাইফটাকে হেল করে দিয়েছিস। তুই কি মনে করেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল তুই পাবি। তোদের দুজনের কি হাল করি তুই দেখ। প্লিজ, আপনি যা করেন আমার সাথে করুন, আমার বাবাকে কিছু করবেন না। প্লিজ, আপনি যা ক্ষতি করেন আমি করেছি। মারতে হলে আমাকে মারুন, ক্ষতি করতে হলে আমাকে করুন, কিন্তু আমার বাবাকে কিছু করবেন না প্লিজ। না, যা করার আমার সাথে কর, আমার মেয়েকে ছেড়ে দে। তুই তোর যা ক্ষতি করার আমি করেছি, আমার মেয়েকে তুই ছেড়ে দে। বাহ বাহ, মেয়ের কত ভালোবাসা। এ বলছে আমাকে মারো, ও বলছে মারো আমাকে মারো। আমি পকেট থেকে নিজের রিভলভারটা বের করে জান্নাতের কপাল বরাবর ধরলাম। আর সাথে সাথে দেখলাম জান্নাত চোখ দুটো বন্ধ করে নিল। আর পাশ থেকে জান্নাতের বাবা আমাকে বলল, দেখো, তুমি আমার মেয়েকে এভাবে মারতে পারো না। প্লিজ, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। আমার মেয়ের বদলে আমাকে মেরে ফেলো। ও ঠিকই তো, আমি তো আপনার মেয়েকে এত সহজে মারতে পারি না। এত সহজে মারলে তো আমার প্রতিশোধ পূরণ হবে না। আমি তো আপনার মেয়েকে তিল তিল করে মরবো। আচ্ছা যাই হোক, আপনার যেহেতু আপনার মেয়ের বদলে এতই মরার শখ, তাহলে ঠিক আছে, তোর মেয়ের সামনে আমি তোকে মারবো। এই বলে আমি রিভলভারটা জান্নাতের বাবার দিকে ধরলাম। তা দেখে জান্নাত ধরে তার বাবার কাছে যেতে চাইল। আর আমি সঙ্গে সঙ্গে তার হাতটি ধরে ফেললাম।
জান্নাত আমার কাছে আকুতি মিনতি করতে লাগলো। আমি রিভলভারটা আরো টান টান করে জান্নাতের বাবার বুক বরাবর ধরলাম। জান্নাত ভয়ে ডুকরে কেঁদে উঠল। জান্নাত বারবার বলছে তার বাবাকে ছেড়ে দিতে। জান্নাতের কষ্ট দেখে সিদ্ধার্থ যেন আরো বেশি খুশি হচ্ছিল। জান্নাত সিদ্ধার্থের পায়ে পড়ে গেল আর অনেক আকুতি মিনতি করতে লাগলো। তারপরে কি হয়েছে তা আমরা গল্পের শুরুতে জানতে পেরেছি। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ জান্নাত শাওয়ারের নিচে বসে আছে আর চিৎকার করে কান্না করছে। তখনই সিদ্ধার্থ রুমে এসে ওয়াশরুমের দরজায় বাড়ি দিতে থাকে। এই জান্নাত, এই দরজা খুলে বলছি, কি পেয়েছিসটা কি? দীর্ঘ 1 ঘন্টা যাবৎ দূরে ওয়াশরুমের ভিতরে বসে আছি, কি মরার প্ল্যান করছিস? তোকে তো আমি এত সহজে মরতে দেব না। ওয়াশরুম থেকে বের হওয়ার বলছি, না হলে তোর খবর আছে। কি বের হবি নাকি আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো? এই লোকটা এতটা খারাপ কেন? আমি এখন কি করে বের হব? আমি তো কোনো জামা কাপড়ও আনিনি, আর এখন যদি না বের হই তাহলে এই ডেভিল সাইকোটা দরজা ভেঙে ভিতরে ঢুকে যাবে। ওয়াশরুমে ভালো করে তাকিয়ে দেখি একটা তোয়ালে আছে, তাই তাড়াহুড়ো করে কোনো রকম শরীরটা মুছে তোয়ালে দিয়ে শরীরটাকে ঢেকে দিলাম। দাঁড়া, এখনই দরজা ভাঙছি। তোকে আজকে আমি কি করি দেখ তুই। ভেতর থেকে জান্নাত আমাকে বলে উঠল, আপনি একটু বাইরে যান প্লিজ, তারপর আমি বের হচ্ছি। তোর তো সাহস কম না, তুই আমাকে বাইরে যেতে বলছিস? প্লিজ আপনি একটু বাইরে যান, আমার একটু সমস্যা আছে, দয়া করে একটু বাইরে যান, আমি এক্ষুনি বের হচ্ছি। সিদ্ধার্থ কিছু একটা ভেবে জান্নাতকে বলল ও বাইরে চলে যাচ্ছে। জান্নাত একটু নিশ্চিন্ত হয়ে ওয়াশরুমের দরজাটা খুলল। জান্নাত দরজাটা একটু খুলে পুরো রুমটায় দিকে চোখ বুলাচ্ছে যে কেউ আছে কিনা। জান্নাত দেখলো কেউ নেই রুমের ভেতর। যাক বাবা, এই সাইকো ডেভিলটা গেছে। আমি আস্তে আস্তে ওয়াশরুম থেকে বের হলাম। তখনই আচমকা কে যেন পাশ থেকে আমার হাতটা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। আমি লোকটির দিকে তাকিয়ে দেখলাম আর কেউ না, ওই শালা ডেভিল সাইকোটা। সিদ্ধার্থ জান্নাতকে দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে। সিদ্ধার্থ একবার জান্নাতের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলালো। সিদ্ধার্থ বুঝে গেছে কেন জান্নাত তাকে রুম থেকে যেতে বলেছে। সিদ্ধার্থ একটা শয়তানি হাসি দিয়ে বলল, বাহ, এটা তো তোয়ালে পরে আরো বেশি সেক্সি লাগে। রাতের মুখে এই ধরনের নোংরা কথা শুনে জান্নাতের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আর জান্নাতের চোখে পানি দেখে সিদ্ধার্থ আরেকটু শয়তানি হাসি দিল। সিদ্ধার্থ আবারও বলে উঠল, তোয়ালে পরে এত সেক্সি লাগছে, না জানি তোয়ালে ছাড়া কত সেক্সি লাগবে। এই কথাটা বলেই সিদ্ধার্থ জান্নাতের বুকের সামনে থেকে তোয়ালেটা একটানে সরিয়ে ফেলল। জান্নাত একটা চিৎকার মেরে সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। আচমকা এরকম হওয়ায় সিদ্ধার্থ হতভম্ব হয়ে পড়ল। সিদ্ধার্থের কেন যেন মনে হলো যে সে এই কাজটা ঠিক করেনি। তাই সিদ্ধার্থ কিছু একটা চিন্তা করে তার 2 চোখ বন্ধ করে। তারপর জান্নাতকে তার থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। জান্নাত এই বিষয়টা বুঝতে পারে। জান্নাত নিচে থাম করে বসে পড়ে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বাবা বাবা, আমি পারছি না, আমাকে নিয়ে যাও তুমি। এই নরপশুটার কাছে আমাকে কেন ফেলে গেলে? এই নরপশুটা যে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। সিদ্ধার্থ কি সবসময় জান্নাতের সাথে এরকম পশুর মতো আচরণ করবে? তাদের মধ্যে ভালোবাসা কি আদৌ সম্ভব? এই গল্পটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে আমাদেরকে জানাবেন।